পুরুষ আরও যতই সুদর্শন হ্যান্ডসাম লুকিং লাইক আ বিউটিফুল হোক না কেন, বিয়ের দিন ওই আবুল মার্কাই দেখায়। এমনটা কেন হয় সে বেটা মানুষই ভালো কইতে পারবে। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বান্ধবীর বিয়ে আগামী শুক্রবার। 8জন বান্ধবী মিলে প্ল্যানিং করতেছি কিভাবে কি করব। ইতিমধ্যে বান্ধবীর হবু জামাইয়ের ছবি দেখা হয়ে গিয়ে এক দফা গুণকীর্তন করা হয়ে গেছে। বান্ধবী আমার মহা খুশি, খুশি হবে নাই বা কেন, এত সুন্দর জামাই বলে কথা, আমরাও মহা খুশি। না হই অন্তত এটা ভেবে খুশি যে বান্ধবীর বিয়েটা এবার খাওয়া হবে। আমরা মহা খুশি হতে পারিনি বলে আবার ভেবে নিয়েন না যে জলে পুড়ে যাচ্ছি। বিয়ে যেহেতু বান্ধবীর, তাই তার মহা খুশি হওয়া উচিত, আমাদের না। সে যাই হোক, একটু পাকনামি করে ফেললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। 8জন, আমি, মিনু, আনিকা, জয়া, শম্পা, সাবিনা, রেহানা, তামান্না বান্ধবী গিয়ে উপস্থিত হল বান্ধবীর বাড়িতে হলুদের দিন। বিয়ায় মেলা আয়োজন করেছে বান্ধবীর বাপ, কিন্তু প্রতিবেশীগণ সেই মেলা আয়োজনের চেয়ে বেশি মনে করতেছে আমাদেরকে। ড্যাব ড্যাব করে চোখ বাহির কইরা তাকায় আছে আমাগো দিকে। শম্পা আমারে চিমটি মাইরা জিজ্ঞেস করলো, এই ইরতু, এই বেড়ি এমনি তাকায় আছে কেন আমাগো দিকে? নাম আমার ঋত্বিজা, সবাই ভালোবেসে ওই নামেই ডাকে আমাকে। তরে পছন্দ হয়েছে মনে হয় ওই বেডির পোলার লাইগা। সব কয়টা আমার কথা শুই না হাসা শুরু করলো। একদিকে 8জন মাইয়া মানুষের হাসির আওয়াজে আশপাশের মহিলাগণ ভেবাচাকা খেয়ে বসলো। আমি একটু ভালো মাইয়া সেজে গেলাম তাৎক্ষণিক। সবাইকে ধমকের সুরে চুপ করতে বললাম। সবাই চুপ থাক শয়তানের কাজিনরা, এত ফাজলামো করলে পরে দেখা যাইব তোকে সব কয়টা চিরকুমারী হইয়া মারা যাইতে হইব। আনিকা আমার কথায় ফোরন কেটে বলল, হে আসছে, আমাদের বিয়ে হইব না কেন? আমরা কি দেখতে কম সুন্দর নাকি? আমি দাঁত কেলিয়ে বললাম, তোকে সুন্দর ধুইয়া পানি খাইবো মাইনসে? ওই যে বেডিগণ তাকায় আসছে তোদের দিকে, তোরা যে ফাজলামো করতেছিস পরে দেখা যাইব বেডির তোদের বিয়ার কুটনামি কইরা দিব। বিয়ার কপালে জুটবো না। সবাই এক দফা হেসে নিলাম। বিয়ের কোণে বান্ধবী ললিতা মানে লতা আমাদেরকে নিজের রুমে এনে সেট করলেন যেন আমরা শান্তি মতন আড্ডা দিতে পারি। আমি লতাকে ডেকে বললাম, এই ললিতা একটু পানি খাও না প্লিজ। ও মা গো, ললিতা তো আমার কথায় একদম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখি তো, আজ বাদে কাল আমার বিয়ে, তুই এসব নামে আমারে ডাকবি না। আমার জামাই সালে কি মনে করবে বলতো? লতার কথা শুনে সবাই হু হা করে চিৎকার করে উঠল। জয়া বলে উঠল, আহারি বেচারি, এখনই জামাইকে নিয়ে কত চিন্তা। দেখিস তোর জামাইও না তোকে ললিতা বলেই ডাকে। জয়ার কথা শুনে আমাদের হাসি যেন আর থামছেই না। সন্ধ্যায় সবাই লতাকে নিয়ে ব্যস্ত হলাম সাজানোর জন্য। লতার ইচ্ছে ছিল বিয়েতে পার্লারে সাজবে, কিন্তু আমরা নাছোড়বান্দা। আমাদের মতো বান্ধবী থাকতে তুই কিনা সাজবি পার্লারে? অসম্ভব, সেটা আমরা থাকতে কখনোই হবে না। পার্লারের বেডিরে যা টাকা দিবি, দরকার পড়লে ওগুলো আমাদের দিবি, তাও আমরাই সাজাবো। লতা চিন্তিত কণ্ঠে বলল, দেখ, বাজেট করে সাজাবি না কিন্তু, ভালো করে সাজাবি। লতার কথায় কিছুটা রাগ হলো। আমরা বান্ধবীরা মজা করে বলে, কি তোর বিয়েতেও তোকে নিয়ে, তোর সাজসজ্জা নিয়ে মজা করব? মিনু বলে উঠল, হ্যাঁ ইতু, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? জানিস তো লতা যে হাবাগোবা। মিনুর কথাতে লতা একেবারে কেঁদে কেটে একাকার। তুই আমাকে হাবা গোবা বললি মিনু? আমার বর যদি জানতে পারে তাহলে কি আমাকে বিয়ে করবে? নাক টানতে টানতে কথাগুলো বলল লতা। লতার কথায় উপস্থিত সবাই মুখ চেপে হাসি লুকোনোর চেষ্টা করতে থাকলো। আসলে লতা হাবাগোবা না, একটু সহজ সরল টাইপের মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে আর অনেক ভালো। এমনিতেও দুনিয়ায় একটু সহজ সরল হলে সবাই চেপে ধরে, এমনটাই সব জায়গায়। আর এখানে তো সে আমাদের বান্ধবীই হয়। অবশেষে লতাকে সাজানো শেষ হলো। আয়নার সামনে নিয়ে ওরে বললাম, দেখ তো ললিতা, সাজটা কেমন হলো? লতা আয়নায় একটু সময় চেয়ে থেকে বলল, সাজ তো হইছে মন মতো, কিন্তু তোর মুখের ভাষা ঠিকঠাক লাগছে না। আমি হাসলাম লতার কথায়। লতাকে বাইরে স্টেজে বসিয়ে দিয়ে আসলাম, বলে আসলাম, আপনারা যা করার করে নেন, আমরা বান্ধবীরা সাজুগুজু করে এসে যেন দেখি আপনাদের কাজ শেষ। খুব বড় সড়ো হুমকি দিয়ে চলে আসলাম রুমে। এবার আমাদের ভূত হওয়ার পালা। 8জন মাইয়া মানুষ, আর সাজতে কত সময় লাগতে পারে বলেন তো দেখি? কিন্তু না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম, দেখ, কেউই লেট করবি না, সবাই যার যার সাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করবি। আর কারো সমস্যা হলে আমি হেল্প করব, যেহেতু আমি সাজবো না।
আমি আসলে সাজুগুজু তেমন করি না, তাই তোদেরকে আমি হেল্প করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, তা না হলে গভীর রাত হয়ে গেলে তোদেরকে ভূত ধরবে এই গ্রামে। রাতের ভূতের ভয়ে হোক আর যে কারণেই হোক, সবাই খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে গুজে রেডি। মাশাল্লাহ, সবাই কি সুন্দর লাগছে। বের হওয়ার আগে বললাম, এই তোরা এদিকে আয়, তোদের সুন্দর লাগছে খুব, একটু গায়ে ফু দিয়ে দিই। আমার কথায় যেন তারা আকাশ থেকে পড়লো, পাত্তা না দিয়ে চলে গেল বাহিরে। আমিও পাত্তা না পেয়ে পাত্তাহীনতা নিয়ে চলে আসলাম বাহিরে। অনেক মানুষ বাহিরে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো থাকবেই। সবাই অবশ্য হলুদ রাত দেখার উদ্দেশ্যে আশেপাশে থেকেই উপস্থিত হয়েছে। আমরা 8 জন যখন একসাথে বের হলাম, সবাই আমাদের দিকে হা হা করে তাকিয়ে আছে। আসলে 8 জন মেয়ে এক জায়গায় থাকায় একটু বেশিই লাগছে। সবার চাওয়া চাইতে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। আর এত লাইটিং এর মধ্যেও কেমন যেন গা গোলাচ্ছে, তাই একটু আড়ালে আসার চেষ্টা করলাম। তাও কারো কারো দৃষ্টি যেন আমাদের উপরেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কি রে, এরা সবাই এমন হা করে তাকিয়ে আছে, থাকবে নাকি সারা রাত? এত তাকানোর কি আছে বলতো? তোকে যে একটু বেশি সুন্দর লাগতেছে তাই সবাই তাকিয়ে আছে রে ইতু। আমি ব্রুকুচকে বললাম, কি, আমি তো সাজলামই না, আমাকে সুন্দর লাগার কি হলো বলতো গাধি? কোনো এক পাশ থেকে কেউ জবাব দিল, কাউকে না সেজেও যে এত স্নিগ্ধ লাগতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। কথাটা শুনেই সবাই একসাথে চমকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কে বলল? কাউকে তো দেখছি না। কে বলল এই কথাটা? সকাল হতেই বিয়ের তোড়জোড় পড়ে গেল। বাহিরে পাখির কিচির মিচির, প্রতিবেশীদের হাক ডাক, আত্মীয় স্বজনদের আনন্দ উল্লাসে আর বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লিতে পরিবেশটা কেমন জমজমাট হয়ে উঠেছে। এদিকে আমরা তো চিল্লাচিল্লিতে আর ঘুমোতে পারলাম না। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো আমাদেরকে। আমরা উঠে পড়লাম। শম্পা লতাকে ডেকে নিল। এর মধ্যেই আমি বারণ করলাম লতাকে যেন না জাগায়। বেচারি মাঝরাত পর্যন্ত হলুদের কোণে সেজে বসেছিল সঙ্গের মত। বিরক্ত লাগলেও প্রকাশ করার অনুমতি নেই। বিয়ে বলে কথা, এক একজন আসছে আর ফটোশুট করছে, এই ছিল কাহিনী। অবশ্য গতকাল রাতে ভালো ঘুম হয়নি কারোরই, তাও আমরা উঠে গেলাম। লতা না হয় আরেকটু ঘুমিয়ে নেক, আজকে আবারও ওর উপর দিয়ে ধকল যাবে। আমার এই বড় মানুষের মতো কথা শুনে সবাই আমাকে এক দফা পচিয়ে নিল। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। সকালের খাবার ইতিমধ্যে সবার শেষ। বিয়ে বাড়িতে তো হট্টগোল থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমার এসব আর ভালো লাগছে না। মাথাটা কেমন ঝিমাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি, মূলত এটাই তার কারণ। আর এত মানুষজনের ভিড়ও আমার তেমন পছন্দ নয়। আমার কেবল নিরিবিলিতেই থাকতে ভালো লাগে। শম্পাকে এইসবই বলছিলাম। লতা এসে বলল, তাহলে তোরা একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের পুকুর পাড় থেকে হেঁটে আয়, ভালো লাগবে। লতার একজন কাজিনকে সাথে নিয়ে আমরা চলে আসলাম লতাদের পুকুর পাড়ে। আহা, এত শান্তি এখানে, স্নিগ্ধ বাতাস যা মন ছুঁয়ে যায়। পুকুরের পানি স্বচ্ছ, একদম টলমল করছে। পুকুরের এত সুন্দর পানি দেখে আনিকা বায়না ধরলো এখানে যেন গোসল করা হয়। অর্ধেক রাজি হলো আর কেউ কেউ রাজি হয় নাই। আমিও অবশ্য রাজি হইনি। এই খোলামেলা পরিবেশে গোসল করা সম্ভব নয়। তারপর আবার বিয়ে বাড়ির কত লোকজন আছে। পুকুর পাড়ের অনেক গাছগাছালির মধ্যে ফলের গাছ ছিল কিছু, যেখান থেকে আমরা প্রায় অর্ধেক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বর চলে আসছে, সবার রেডি হওয়া প্রায় শেষ। লতাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা। লতার কিছু কাজিন এসে আমাদেরকে বলল, আপু, আমরা বরকে ঘেটে ধরবো কি না? ওর কথা শুনে আনিকা বলে উঠল, সে যাবে? আমি এক থমকেই সবাইকে থামিয়ে দিলাম। লতার কাজিনদের বুঝিয়ে বলে দিলাম, আমরা এখান থেকে কেউই যাচ্ছি না। আর তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরা যাওয়ার দরকার নাই, কোনো ছেলেকে পাঠাও, বাকিটা তোমাদের ইচ্ছা। লতা বলল, কি হতো গেলে, যেতি না হয় একটু? বিয়েতে তো আনন্দ করবি, তুইও যাবি না, ওদেরও যেতে দিবি না। আমি বললাম, আমি যাব না মানে ওরাও যাবে না। নিজের ভালো করব আর এদের ভালোটা চাইবো না? বাদ দে তোরা, এসব বুঝবি না। এক দফা তর্ক বিতর্ক করা শেষ, আর করা যাচ্ছে না, তাই লতাকে পাঠিয়ে দিলাম স্টেজে। খাওয়া দাওয়া শেষ করলাম। এবার বান্ধবীর বরকে একটু দেখে আসার সময় হলো। সবাই মিলে গেলাম একটু দেখতে। বর দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। এমন কেন লাগতেছে ব্যাটারে? শম্পা তো বলেই ফেললো, এ কি, এটা বর? এমন কেন লাগতেছে? ছবিতে তো হ্যান্ডসাম লাগছিল।
আমি ওরে থামিয়ে দিয়ে বললাম, আরে ওই যে বললাম না, বেডা মানুষ আরো যতই স্মার্ট হ্যান্ডসাম হোক না কেন, বিয়েতে তাদের লুকিং লাইক আ ছাগল মনে হয়। বিয়েতে ক্লিন শেভ দিয়ে টিয়ে একেবারে বাজে অবস্থা। যাই হোক, অনেক আলোচনা করলি এই ব্যাটারে নিয়ে, চল এখানে আর থাকা লাগবে না, অনেক মানুষ এখানে, ফাঁকা কোনো জায়গায় যাই। ইরতু, তুই এত ফাঁকা জায়গায় কেন খুঁজিস বলতো? আমার গুণধর বান্ধবী আমাকে শুধালো এই কথা। আমি বললাম, আমার মানুষজনের এত ভিড় ভালো লাগে না। সেটা কি তুই জানিস না? সবাই একসাথে বলে উঠলো, ওপস ইরতু, তুই একটা নিরিবিলি। আমাকে ওরা এটাই নিকনেম দিয়ে দিয়েছে, নিরিবিলি। বিয়ে মানে যেমন আনন্দ, তেমনি বিচ্ছেদের অন্যতম কষ্টের কারণ। এত বছর মা বাবা ভাই বোন এত কাছের আত্মীয় স্বজনদের ছেড়ে নতুন মানুষদের সাথে নতুন জায়গায় থাকতে হবে, ব্যাপারটা ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি আর করার, মেয়েদের নিয়মটাই যে এমন। এই নিয়ম মেনে সবাইকে চলতে হয়, কয়জনই বা নিয়মের বাইরে যায়। আর এই বিয়ের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে বিদায়ের সময়টা। লতাও আমাদের মাঝে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কি যে কষ্টের ব্যাপার বোঝার মতো না। কত হাজারো স্মৃতি লতাকে নিয়ে, আমরা কত মজা করতাম এই লতাটাকে নিয়ে। আমাদের বন্ধুত্বের মাঝে লতাই চলে গেল আগে। এত আনন্দ শেষ করে এখন পরিবেশটা কেমন চাপা কষ্টে দম আটকিয়ে আছে মনে হচ্ছে। লতাকে বিদায় দিয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সবাই। এখন আমাদের সাথে যেতে হবে, আমরা থেকে আর কি করব। কিন্তু এর মধ্যেই লতার আম্মু এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার মেয়ে চলে গেছে বলে তোমরাও চলে যাবে আমাকে একা রেখে? তোমরা লতাকে এনে দিয়ে তারপর না হয় যেও মা, থেকে যাও আজকে, যেও না। আন্টির এমন আবদার আমরা কেউই ফেলতে পারলাম না। কলেজ বন্ধ থাকায় কারো কোনো সমস্যা হলো না, সবাই বাসায় জানিয়ে দিল ব্যাপারটা। আমরা থেকে গেলাম। তবে লতাকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সবাই রাতে একসাথে আড্ডা দিচ্ছি লতাদের সেই পুকুর পাড়ে। লতার কাজিনরাও আছে আমাদের সাথে। রাতের স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনের দিকে নজরটা গেল। ফোনটা ছিল আমার পাশেই, তবে নিচে রাখা ছিল। কলার সাথে নজর দিলাম ফোনটার দিকে, কিন্তু তাকিয়ে দেখলাম ঠিক ফোনের স্ক্রিনের উপরে একটা চিরকুট রাখা। সবার নজর আমার ফোনের উপরে, কলার সাথে ওরা তাকিয়েছিল। কিন্তু তখনই ফোনের আলো জ্বলে ওঠার সাথে সাথে চিরকুটটা দেখে ফেললো। সবাই কোনো রকম লাফিয়ে পড়লো চিরকুটটা দেখার জন্য। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, থাম, আমি দেখাচ্ছি। প্রিয় বিহঙ্গ, ভয়ঙ্কর রকমের মায়াবতী আপনি। জাস্ট এইটুকুই লেখা ছিল। সবাই হা হু করে উঠল, কিন্তু আমি আবারও অবাক হলাম। আর মনে মনে ভাবছি, কে এসে? লতার বিয়ের 2 দিন হয়ে গেল। লতাদের বাড়িতেই আছি আমরা এখনো। আগামীকাল লতাকে এনে দিয়ে চলে যাব। এখানে সবাই মিলে ভালোই সময় যাচ্ছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে লতাকে মিস করছি। তবে হুট করে ওই অচেনা মানুষটা যে কুয়েত থেকে এসে একটু খোঁচা মেরে চলে যায়, সেটাই বুঝতে পারছি না। এই বিষয়টাই মাঝে মাঝে ভাবাচ্ছে আমাকে। আমার বান্ধবীরাও অবশ্য এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, কিছুই পায় নাই। কে সে, এটাই এখন মনের একমাত্র ভাবনা। যাই হোক, বিষয়টাকে এতটাও পাত্তা দেওয়া উচিত হবে না ভেবে চেপে গেলাম। যার দরকার পড়বে সে নিজে এসে ধরা দেবে, আমার তো চিন্তা করে লাভ নেই। আজ লতার শ্বশুর বাড়িতে যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন বান্ধবী আর লতার অনেকগুলো কাজিন মিলে সুন্দর করে রেডি হলাম। বান্ধবীর শ্বশুর বাড়ি বলে কথা, আমাদের ভাবসাবি তো আলাদা রকমের। সবাই রেডি প্রায় শেষ। এমন সময় সাবিনা শম্পাকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুই এমন লেপটে লিপস্টিক লাগিয়েছিস কেন? শম্পা মুখ চোখ কালো করে বলল, তাতে তোর কি? তোর মন চাইলে তুইও দে, অভাব পড়ছে নাকি? ওপাশে আবার আনিকা মিনুকে বলে উঠল, কিরে মিনু, পারফিউমের ডিব্বা কি খালি করে ফেলছস নাকি? এত পারফিউম দেয় কেউ? শম্পা বলে উঠল, মিনু মনে হয় পারফিউম দিয়ে গোসল করে ফেলছে। এই বলে সবাই হুট করে হেসে উঠল। এদের এই একটা কাজ, আজে বাজে কথা বলে নিজেরাই বলদের মতো হাসাহাসি করে। লতা শ্বশুরবাড়িতে এসে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। লতার জামাইয়ের সাথে কিছু সময় আমরা হাসি ঠাট্টা করলাম। লতার খোঁজে লতার রুমে ঢুকলাম। একসাথে সবগুলো লতা রেডি হচ্ছিল। শম্পা বরাবরই একটু সোজা সাপটা টাইপের। হুট করে সবার সামনে জিজ্ঞেস করে বসলো, কিরে ললিতা, তোর জামাই তোরে বাসর রাইতে কি উপহার দিল? শম্পার এমন আহাম্মকের মতো প্রশ্ন শুনে
রুমে থাকা প্রতিটি প্রাণী ইঁদুর গর্ত খুঁজতেছিল লুকানোর জন্য। তা না করে উপায় আছে? এখানে প্রায় অনেক মুরব্বি ছিল। ওর এহেন কথা শুনে ওনারা কি না কি ভেবে বসে থাকবেন। এরই মধ্যেই লতার নানি শাশুড়ি বলে উঠল, এখনকার পোলাপানগুলো যে এত জাউয়ার জাউরা। সাবিনা বুদ্ধিমত্তা প্রকাশ করতে গিয়ে বলল, আরে নানি, আসলে ও তো বিয়ায়, তা একখানা বাচ্চাও আছে, এই জন্য এমন প্রশ্ন করছে। সাবিনার এমন কথা শুনে শম্পা সহ সবাই হুয়াঙ্কার দিয়ে হেসে উঠল। আমি প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, লতা, তোর রেডি হওয়া শেষ কর তাড়াতাড়ি, আমাদের আবার বের হতে হবে। এবার আমাদের বের হওয়ার পালা। যাওয়ার সময় বাঁধলো আর এক বিপত্তি। একে একে সবাই গাড়িতে উঠে গেল, এদিকে আমি এখনো উঠতেই পারিনি। কি করে বা পারবো? গাড়িতে জায়গা হচ্ছে না যেন। আসার সময় ভালোই জায়গা হয়েছিল, এখন মানুষ বেড়েছে মনে হচ্ছে। সামনের 2টি গাড়ি ছেড়ে দিয়েছি। আমার বান্ধবীরা হয়তো বুঝতেও পারেনি যে ওদের ঠেলাঠেলিতে আমি গাড়িতেই উঠতে পারিনি। মনের দুঃখে কানতে মন চাইতেছে। এদের মধ্যে দেখলাম লতার জামাই আমাকে ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে দেখলাম ওদের গাড়িতে আমি যেতে পারবো। ওদের গাড়িটাই ছিল। উপায় না দেখে ওদের গাড়িতেই উঠতে হলো। পেছনের সিটে আমি, লতার আর ওর হাজবেন্ড বসেছি। সামনে ড্রাইভার বাদে আরো একজন আছে, কিন্তু লোকটা এমন ভাবে বসেছে যে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা, যে কারণে আরো দেখা যাচ্ছে না। যাই হোক, কে না কে আমার তো দেখার ইচ্ছে নেই। লতাদের সাথে বসে আমার কেমন অস্বস্তি লাগছিল। লতা বুঝতে পেরে হেসে হেসে বলে উঠল, এই তো, তোর সমস্যা হলে ড্রাইভার আঙ্কেলের সাথে গিয়ে বসতে পারিস। ওর এমন মজার কথা শুনে আমি যেন আরো বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো রকমে চাপা সুরে ওরে থামিয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম পুরো রাস্তায় লতা আর ওর হাজবেন্ড মিলে অনেক হাসাহাসি করলেও সামনে বসে সেই অচেনা মানুষ টু শব্দও করলো না। একদম বসে আছে, কোনো লড়াচড়াও নেই। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। উনি এমন কেন করছেন? উনি কি বোবা নাকি? কথা বলতে পারে না? আর মানুষ তো একটু লড়াচড়াও করে। ব্যাপারটা আজব লাগতেছে ভীষণ। বান্ধবী লতাদের বাড়ি থেকে চলে আসছি আজকে সকালে। এসে লম্বা একটা ঘুম দিয়েছি। শরীর ভীষণ ক্লান্ত। কোথাও যাওয়াটা অনেক বিরক্তিকর ব্যাপার মনে হয়। শরীর কেমন ম্যাচ ম্যাচ করে। ঘুমিয়েছিলাম ঠিক, কিন্তু আম্মু এসেই চিল্লাফাল্লা করে ঘুম থেকে উঠালো। ঘুম থেকে উঠছি ঠিক, কিন্তু বিছানায় ঝিম মেরে বসে আছি। উঠতে ইচ্ছে করছে না। সেই দিনের ওই লোকটাকে ভালো করে দেখা হলো না। ভালো করে নয়, বরং দেখাই হলো না। রাস্তায় উনি নেমে গেছিল। পরে বাড়িতে এসে জানতে পারলাম এটা লতার মামাতো দেবর হয়। লোকটা যে অনেক ভদ্রসদ্র সেটা ওনার ব্যবহার দেখেই বোঝা গেল। যাওয়ার সময় লতার হাজবেন্ডকে ছোট্ট করে জানিয়ে গেল বিদায়। উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। লতার কাছ থেকে এইটুকু জানতে পেরেছিলাম। অবশ্য আমি জিজ্ঞাসাও করিনি। গাড়ি থেকে নামার পর শম্পাই দৌড়ে আসছিল আমাদের কাছে। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কিরে ইর্তু, তুই হুট করে উধাও হয়ে গেলি যে? লতাদের গাড়িতে আসছস? তা ওই ছেলেটা কে রে? বেশ স্মার্ট দেখতে কিন্তু। একসাথে এতগুলো প্রশ্ন শুনে আমি হতবাক। কি করে পারিস এত প্রশ্ন করতে? একটা একটা করে উত্তর দে তুই, তাহলেই হয়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। আমি ওরে পাত্তা না দিয়ে চলে আসছিলাম রুমে। বাহিরে দাঁড়িয়ে ওই মুহূর্তে ওর এমন হাবিজাবি প্রশ্নের উত্তর দেওয়ার মুড ছিল না আমার। ভীষণ মাথা ধরেছিল। পরে অবশ্য শম্পার জোরাজোরিতে লতা আমাদেরকে সব কিছু বলেছিল, সাথে ছেলেটার প্রশংসাও করতে বাদ রাখেনি। যাই হোক, তাতে আমার কি। বিছানায় ঝিম মেরে বসে থাকা অবস্থাতেই হঠাৎ করে ফোনটা টুং করে উঠল। ফোনটার কথা মনে পড়লো। বিয়ের পাল্লায় পড়ে ফোনটাকে সময় দিতে পারলাম না তেমন। অনলাইনও হয়নি কতদিন। অবশ্য তাতেই বা কার কি, অনলাইনেও তো আর আমার পাতানো সংসার নেই। এইসব উদ্ভট কথা ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিলাম। কেউ একজন আমাকে কন্ট্যাক্ট নাম্বারে টেক্সট দিয়েছে। প্রিয় বিহঙ্গ, এই তপ্ত দুপুরের দাহন আর সহ্য হচ্ছে না। তোমার স্নিগ্ধ মুখখানা দেখতে পেলে হৃদয় মন দুটোই বরফের ন্যায় ঠান্ডা হতো। অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি এমন মেসেজ দেখে। যেমন অবাক হয়েছি তেমনই হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমি আহামরি কোনো সুন্দরী না, কোনো অপ্সরাও না। তাহলে এই আহাম্মক এসব কি বলছে? যত সব আবেগ। আসলে এইসব ভালোবাসা আবেগের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না।
আমার শুধু মনে হয় এইসব ভালোবাসা কেবল যারা খুব সুন্দর তাদের জন্য, আমার মতো অসুন্দরীদের জন্য না। কেউই এইভাবে বললে আমার মনে হয় আলগা পিরিত দেখাচ্ছে, আর না হয় নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে এতে। আসলে আমার এমন ভাবনার কারণও আছে বটে, শুধু শুধু তো আর কেউই এমন ভাবে না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ছাড়া কেউই আমাকে স্বার্থ ছাড়া সামান্য কাছে ডেকে বসায়ও নাই, আর সেখানে নাকি আমাকে কেউ ভালোবাসবে। কেউই কখনো যদি ডাকতো আমাকে যে ইরতু একটু শুনে যা, তখন কত শখ করে যেতাম আমি তার কাছে। কিন্তু গেলে হয় সে আমাকে কোনো কাজ করে দিতে বলতো, না হয় কটু বাক্য শুনিয়ে দিত। ভাবা যায় মানুষ আমাকে ডেকে নিয়ে কটু বাক্য শোনাতো, এই আমি কি না করব মানুষকে বিশ্বাস। মাকে যখন গিয়ে বলতাম আম্মু ওই চাচি না আমাকে এরকম কথা বলেছে, তখন আম্মু আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, কেন চাস মা ওদের কাছে, ওখানে না গেলে হয় না? আমি চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রু বিসর্জন দিতাম। ছোটবেলা থেকে এইসবেই বড় হয়েছি আমি, আর তাই তো মানুষকে ভয় পাই। নিরিবিলি থাকতেই আমার ভালো লাগে, আর যে কারণে আমার বজ্জাত বান্ধবীগুলো আমার নাম দিয়েছে নিরিবিলি। তবে আমার বান্ধবীগুলোকে ভীষণ ভাগ্য করে পেয়েছি আমি, সব কয়টা আমার নিজের বোনের মতো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ায় আমার আম্মু আর আমার বান্ধবীগুলো ছাড়া আপন বলতে আর কেউই নেই, আর বাবা তো থেকেও নেই। এই সব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বিছানা ছাড়লাম। নিশ্চয়ই আম্মু একটু পর এসে ঝাড়ু ছুঁড়ে মারবে, সে কখন ডেকে গেছে। ফ্রেশ হয়ে খেয়ে রেডি হলাম। আজকের বিকেলে 2টা টিউশনি আছে, বিয়ের জন্য কত দিন পড়াতে পারিনি বাচ্চাগুলোকে। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। টিউশনগুলো কাছে হওয়াতে হেঁটেই যাওয়া যায়। আজকের বিকালটা ভীষণ মনোমুগ্ধকর, হালকা বাতাস, সাথে সাদা ধবধবে আকাশ। হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে স্টুডেন্টদের বাসার সামনে যেতেই শম্পার সাথে দেখা হয়ে গেল। ওদের বাসা আর আমাদের বাসার কাছে হওয়াতে যে কোনো সময়ে আমাদের দেখা হয়। কি রে নিরিবিলি, কোথায় যাচ্ছিস? টিউশনে? আজকে আসলি, আজকেই পড়াতে হবে, একটু রেস্ট নে। উপস, এটাই শম্পার স্বভাব, একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে। আমি কোনটার উত্তর দিব? সবকিছু বাদ দিয়ে বললাম, জানিস আজকে ফোনে আরেকটা টেক্সট আসছে। কথা শেষ না হতেই শম্পা আমার হাত থেকে ফোনটা কোন রকমে কেড়ে নিয়ে টেক্সট দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটা এমন কেন যে করে, মনে হয় আমি পালিয়ে যাচ্ছি ফোনটা নিয়ে। এই ইরতু, এটা মনে হচ্ছে সেই ছেলেটা যে তোকে ওই যে হলুদের রাতে প্রশংসা করেছিল এবং ওই দিন রাতে পুকুর পাড়ে চিরকুটটা দিয়েছিল। আমি আনমনে বললাম, ওটাই হবে, কিন্তু কে উনি? আমাকে এইবার চেনে কিভাবে? তুই জিজ্ঞেস কর কল দিয়ে যে উনি কে। অসম্ভব, আমি পারবো না। পারলে তুই কর। আসছে, আমি কেন জিজ্ঞেস করব? বেড়ায় পরে আমাকে বকা দিলে, না না ভাই আমি পারবো না। ওর কথা শুনে আমি ভেবাচাকা খেলাম কিছুটা। মানে ওরে কেন বকা দিবে, ওই ব্যাপারটাই বুঝলাম না। তোর কি দুলাভাই লাগে যে তোরে বকা দিবে? শম্পা চোখ টিপে বলে, হ্যাঁ দুলাভাই হয়ে যাবে অতি দ্রুত। ওর কথা শুনে বিরক্ত হলাম আমি। কী সব বলছে এসব? আমার কোনো ইন্টারেস্টই নাই এসবে, ফালতু বিষয় এসব। ওদের মতো আর বাপের হোটেলে খাই না যে এইসব আজাইরা কাজকর্ম করে বেড়াবো। শম্পা বলল, নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখ, বাকিটা আমি তদন্ত করতেছি, তুই যা পড়াতে। ওর ভাবসাব দেখে আমি তো হা হয়ে আছি। যাই হোক, দেখা যাক কি তদন্ত করে আর কি বের করে আমাদের শম্পা আপা। সকাল থেকে কেমন অশান্তি অশান্তি লাগতেছে। আমার এই একটা সমস্যা, অকারণে মন খারাপ হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপের কারণটা পর্যন্ত খুঁজে পাই না। হঠাৎ আম্মু ডাকলো, ইরতু আসিস তুই? হ্যাঁ আম্মু বলো, কি হয়েছে? ঘুম থেকে উঠে যে এমন মরার মতন হয়ে থাকিস, এটা আমাকে আর কতকাল দেখতে হবে বলতো? আমার তো তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগে না। কই একটু হাসি খুশি থাকবি তা না। হয়েছে আম্মু, থামো তো। এই সকাল সকাল কতগুলো কথা দিলে শুনিয়ে। এগুলো কথা শোনানো হলো তোর ভালোর জন্যই তো বললাম, একটু পরিপাটি হয়ে চল, দেখবি নিজের কাছে নিজেকে ভালো লাগবে। কোনো কিছু না বলে হুট করে আম্মুকে জড়িয়ে ধরলাম। এভাবে হুটহাট জড়িয়ে ধরার জন্য আমার একজন মা আছে, এটাতেই আলহামদুলিল্লাহ। আম্মুকে জড়িয়ে ধরলেই আমার সব অশান্তি কেটে যায়। আম্মু, আমার ভালো লাগছে না। তোর কবে ভালো লাগছিল শুনি? ছাড়, যা নাস্তা করবি, ফ্রেশ হয়ে আয়।
প্রায় 10 মিনিট হতে চললো শম্পার জন্য অপেক্ষা করতেছি। আজকে ক্লাস আছে, এই গরমে ওর জন্য অপেক্ষা করাটা আমার কাছে ভীষণ তেতো মনে হচ্ছে। টুকি, আমি চলে এসেছি। বেশি অপেক্ষা করাইনি কিন্তু। চুপ! কখন থেকে অপেক্ষা করতেছি আর উনি এসে বলে অপেক্ষা করায়নি। কথা নাই, তাড়াতাড়ি চল। পেছন থেকে কে যেন ডেকে বলল, এই ইর্তিজা, আইসক্রিম খাবে? পেছনে তাকিয়ে দেখলাম একজন রুষ্টপুষ্ট যুবক। না ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার প্রশ্নেই আসে না। খেতে খেতে না হয় পরিচয় হয়ে গেলাম। দাঁতে দাঁত কিরমির করে বললাম, ভাইয়া পরিচিত হতে চাচ্ছি না। উফ, কই থেকে আসে এসব, অসহ্য। শম্পা দাঁত কেলিয়ে বলল, খেলে কি হয়, খায়। তোর না আইসক্রিম পছন্দ, তার উপর আবার যা গরম, খেলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো? আর এটা তো আমাদের ভার্সিটির ভাই লাগে। হোয়াট ননসেন্স! আমি কেন অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবো? তুই কি পাগল হয়েছিস শম্পা? আর পছন্দ বলেই ওনার থেকে খেতে হবে? দরকার পড়লে কিনে খাবো। ওফ ইর্তু, তুই না একটা জাদা। তোর কপালে যে কি আছে বুঝবি মজা তখন। ও হ্যাঁ, মনে পড়ছে, ওই নাম্বারটা নিয়ে তদন্ত করেছিলাম তো। কি হলো, পেয়েছিস কে সে? পেয়েছি, কিন্তু তোর এমনি এমনি কেন বলবো? ট্রিট দে। আমাকে পাগল মনে হয় তোর? আমি কেন ট্রিট দিব? তুই এত কিপটামি করিস কেন? তোর এই ফালতু খবর শুনতে হলে তোকে ট্রিট দিতে হবে আমাকে? দরকার নাই, তোর মতো বাপের হোটেলে খাই না। অনেক ঝগড়াঝাটি করে ক্লাসে এসে দেখি সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি হলো? শম্পা বলে উঠল, কি রে ইর্তু, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে নাকি? সবাই যেভাবে তাকায় আছে। শম্পু, তোর এই দিবা স্বপ্ন রাখ, দেখ আগে ঘটনা কি। এর মধ্যেই সাবিনা, মিনু, তামান্না, রেহানা সবাই এসে আমাদের সাথে জড়ো হলো। ওদেরকে জিজ্ঞেস করলাম, কি রে কি হয়েছে? রেহানা এসে বলল, ইতু, তোর জন্য আজকে পাশের ডিপার্টমেন্টের একটা ছেলেকে একটু আগে এক হিরো এসে মেরে হসপিটালে পাঠিয়েছে। আমি তো ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেছি। আমার কারণে মানে? কি করেছি আমি? আমি তো কাউকে কিছু নিয়ে নালিশও করিনি। আমি মনে হয় ব্যাপারটা বুঝে গেলাম, চুপ হয়ে আছি। শম্পা বলল, আমরা আসার সময় তো একটা ছেলে আইসক্রিম খেতেই বললো ইর্তুকে, কিন্তু আমরা আসতে আসতে ওই পোলা আয়শা মায়ের খেয়ে হসপিটালও চলে গেল। মিনু বলল, আরে তোরা তো হেঁটে আসলি, আর ওরা তো বাইকে ছিল। মাঠে এসে উড়াদুরা মায়ের, আর বলতেছে কখনো কাউকে আইসক্রিম খেতে বলবি? এই হলো কাহিনী। আবার নিজের ছেলেদের এই পিটিয়েছে হসপিটাল এডমিট করার জন্য। ইর্তিজা চুপচাপ শুনে শান্ত ভঙ্গিতে বলল, কিন্তু উনি কে আর এগুলো কেন করছে? আমি তো চিনিও না। এর মধ্যেই মিনু কিছুটা চিল্লিয়ে বলল, ওই যে দেখ দেখ, ওটাই সে। সবাই নিচে তাকিয়ে দেখলো। একজন যুবক যাকে দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগেই কোনো ছেলেকে মেরে হসপিটালে পাঠিয়েছে। কাঁধ সমান চুলগুলো কাটিং করা, মুখে দাড়ি, চেহারাটা ছিমছাম, কেমন কবি কবি লাগে, সাথে ইনোসেন্টও লাগে। তাকে দেখে মনে হয় না যে তার এত রাগ। সাবিনা বলল, এটা তো আমাদের এলাকার ইভান ভাইয়া। এর মধ্যেই ইর্তিজা কিছুটা লাফিয়ে নেমে পড়লো নিচে। বাকিরা বোঝার আগেই নিচে চলে গেল। আগে টের পেলে আটকিয়ে রাখতো, যেতে দিত, কিন্তু এখন হাতের নাগালের বাহিরে। ইর্তিজা সবগুলো ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। ইর্তিজাকে দেখে সবাই কেমন সরে গেল। বোঝাই যাচ্ছে ওরা আগে থেকেই ওকে চেনে। সবাই একটু দূরে গিয়ে দাঁড়ালো। ইভান ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। কাউকে অন্যায়ভাবে মারা ঠিক নয়। আশা করি এতটুকু বোঝার বয়স আপনার হয়েছে। আর আপনি যদি সত্যি আমার কারণে মেরে থাকেন, তাহলে আপনাকে এই অধিকার কে দিয়েছে? আমি কি সেটা জানতে পারি? ইভান একদম শান্ত স্বরে বলল, আমার থেকে বেশি অধিকার আর কারো আছে বুঝি? কিছুটা রেগে গিয়ে বলল, কিন্তু সেই অধিকারটা আপনাকে দিল কে? আমি সেটা জানতে চাচ্ছি। প্রিয় বিহঙ্গ, রেগে যাচ্ছ কেন? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অধিকারের কথা বলছো? আমার অধিকার আমি নিজে আদায় করে নেই। কিছুটা দমে গেল ইভানের বলা বিহঙ্গ ডাকটা শুনে। তার মানে এই সেই লোক এতদিন ধরেই আমার পেছনে পড়ে আছে। ওর সাথে বেশি কথা বলে লাভ নেই। কথাগুলো মনে মনে বলতে বলতেই চলে যাচ্ছি। পেছন থেকে ইভান ইর্তিজাকে ডেকে জোর গলায় বলতেছে, প্রিয় বিহঙ্গ, তোমার সবটুকু অধিকার আমি আদায় করব, কেবল সময়ের অপেক্ষা। সকালে দীপ্তিময় লাল টকটকা সূর্যের মতোই খুশিতে লাল হয়ে আছে। প্রায় 1 সপ্তাহ যাবৎ তার মনটা তেমন ভালো নেই। আর মন ভালো না থাকার কারণ হলো সেদিন ভার্সিটিতে ঝামেলা হওয়ার পর আর এখনো ক্লাস করতে যাওয়া হয়নি। এমনিতেই ভার্সিটি অনেকটা দূরে, তারপর আবার শম্পার জন্য সেদিন অপেক্ষা করতে গিয়ে এই ঝামেলাটা হলো। এইসব ঝামেলায় যেতে চায় আর শম্পাদের সাথে দেখাও হয় না, এই কারণে মন খারাপ ছিল কিছুটা।
কিন্তু আজকে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল একটা খবর পেয়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দুঃসম্পর্কের এক আন্টি ফোন দিয়েছিল। ফোন দিয়ে জানালো ভার্সিটির ঠিক কাছেই একটা প্রাইভেট স্কুল আছে যেখানে একজন শিক্ষিকা দরকার। এই সুখবরটাই সকাল সকাল পেলাম আমি। মোটামুটি ছোটখাটো একটা জব করার অফার বলা যেতে পারে। মা মেয়ের ছোট সংসার, 3টে টিউশনি করে। আমার মা কোহিনুর রহমান বাসায় কিছু বাচ্চা পোলাপান পড়িয়ে আর সেলাই কাজ করে কোনো রকমের সংসার চালায়। তাই আমি ইর্তিজায় ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই চাচ্ছিলাম কিছু একটা করতে। যদিও মা রাজি না, ওনার কথা হচ্ছে আমার মেয়ে এখনো ছোট, তাই সে টিউশনি করে কিছু আয় করে, সেটাতেই আলহামদুলিল্লাহ। আমি বসে বসে ভাবতেছি জব করার অফার পেয়ে খুশি হলেও এটা ভেবে মন খারাপ হচ্ছে যে মাকে ছাড়া থাকতে হবে। ওনারা থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলেছে, ওখান থেকেই আমার ক্লাস করার সুবিধা আছে। এদিকে মা তো জব করারই অনুমতি দিবে না, আর মাকে ছেড়ে গিয়ে অন্যত্র থাকার কথা শুনলে তো স্ট্রোক করবে মনে হচ্ছে। মা এসে দেখে আমি কিছু ভাবছি। কিরে, মুখ চোখের অবস্থায় এমন করে রেখেছিস কেন? খুশি হয়ে আছিস নাকি চিন্তায় আছিস? বোঝা যাচ্ছে না কিছু। আম্মু একটা কথা বলি, বকা দিবে না তো? তুই আমার বোকা দেওয়ার কে ভয় পাস নাকি? কি বলবি বলতো তাড়াতাড়ি শেষ করে নাস্তা করতে আয়। আর কয়েকদিন ধরে দেখছি ভার্সিটিতেও যাস না, ব্যাপারটা কি? হ্যাঁ, এই তো সুযোগ, আম্মু ভার্সিটির কথা তুলেছে, যা বলার এখনই বলতে হবে। কপট মিথ্যে রাগ দেখিয়ে বললাম, কিভাবে যাব? মাসের এখনো শেষ হয়নি, হাত পুরো ফাঁকা। টাকা পয়সা ছাড়া ভার্সিটিতে যাওয়া যায়? আমি না হয় বিলাসিতা করলাম না, কিন্তু গাড়ি ভাড়াটাও তো লাগে নাকি? আম্মু যেমন কিছুটা মিইয়ে গিয়ে বলল, কই আমার থেকে ও তো চাস নাই টাকা, আমার কাছে চাইলে কি আমি দিতাম না নাকি? আম্মু আমি এখন বড় হয়েছি, তুমিও বুড়ি হয়েছো, তাই এখন আমাকে কিছু করতে হবে, তোমার থেকে আর টাকা নেওয়া যাবে না। কথাটা বলেই আম্মুর মুখের পানে চাইলাম, বোঝার চেষ্টা করলাম আম্মুর মনের ভাবটা, কিন্তু না, আমি ব্যর্থ। এই মুহূর্তে আম্মুর মুখটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, তাই আমি আবারও বলতে শুরু করলাম, আম্মু শোনো না, সকালে শারমিন আন্টি ফোন করেছিল। এটা শারমিন আন্টিটাকে চিনলাম না তো। আরে ওই যে তোমার ছোটকালের বান্ধবী আছে না সুমি, ওনার মামা তো নাকি কি বোন, যে একদিন না আমাদের বাসায় আসলো সুমি আন্টির সাথে, ওই শারমিন আন্টি। কিন্তু সে কিভাবে তোর নাম্বার পেল? তোর সাথে কি যোগাযোগ হয়? আমিও কিছুটা দমে গেলাম, আসলে তো নাম্বার কিভাবে পেল, আবার আমাদের কখনো কথাও হয়নি। যাই হোক, এসব এখন আম্মুকে বলা যাবে না, তাহলে আর চাকরি করারই হবে না। নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে ওই তো আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে পরিচয় হলো গত সপ্তাহে, ওরই পাশের বাসায় নাকি উনি থাকে বলল, ওর থেকেই আমার নাম্বার নিয়েছে হয়তো। আচ্ছা, তা কিসের জন্য ফোন দিল তরে? আসলে আম্মু আমাদের ভার্সিটির থেকে একটু দূরেই একটা প্রাইভেট স্কুল আছে, ওখানে আমি জব করব, প্লিজ না করো না, আমাকে ওখান থেকে খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওখান থেকে ক্লাস করতে পারবো, একেবারে সব বলে দিলাম, কারণ বাকিটা আম্মু শুনবে কিনা সন্দেহ। আম্মু কিছু না বলে ডিরেক্ট আমার রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আম্মু খুব রেগে গিয়েছে। খুব রেগে গেলে আম্মু কিছু না বলে চুপ হয়ে যায়। এখন আম্মুকে কিভাবে বুঝাই? হুট করে মনে পড়লো শম্পাকে আনতে বলতে হবে, শম্পা আম্মুকে সামলাতে পারে, না হয় আমি একা সামলাতে পারবো না। আম্মু হাই প্রেশারের রুগী, আমার একা একা নার্ভাস লাগে, খুব চিন্তা হচ্ছে। এদিকে আম্মু, আরেকদিকে জব, ক্যারিয়ার, সংসার, কি করব আমি? প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি বিশাল এক হল রুমে, যেটাকে আবার ড্রয়িং রুমও বলা যায়। ভীষণ গোছানো আর সুন্দর রুমটা, যেটার প্রশংসা না করলেই নয়, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়ির বাকি রুমগুলো সুন্দর হবে বোঝা যাচ্ছে। আম্মু তো আসার পর থেকে মাশাল্লাহ মাশাল্লাহ জপতেছে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে। আম্মুর সাথে শম্পাও জপছে, তবে আমি নিজেকে কন্ট্রোলে রেখেছি, কারণ এতটুকুতে অতটা দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে আমি না। মনে মনে একটু ভাব নিলাম আর কি। যাই হোক, এইখানে আসার সময় গেট পেরিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ান চাচা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিয়ে স্বাগতম জানিয়েছিল, তাই ওই সালামের শান্তি এখনো বিরাজমান মনে হচ্ছে। রাস্তার এক পাশে কাঙ্ক্ষিত বাসাটি, চারপাশে দেওয়াল দেওয়া, শুধু থাকার জন্য দোতলা এই বাড়িটি রয়েছে, আর সবটা জুড়েই আছে শারমিন আন্টির বলা সেই প্রাইভেট। তবে শারমিন আন্টি ভুল ইনফরমেশন দিয়েছিল, এটা মূলত প্রাইভেট স্কুল হলেও প্রাকৃতিক অর্থে এটা একটা অনাথ আশ্রম, শুধু যাদের বাবা মা নেই সেই বাচ্চাদের জন্য। তবে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটাই স্কুলের মতো করা হয়েছে।
এই ছোট্ট প্রতিষ্ঠানে যেটার জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হচ্ছে, আর বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা দোতলা করে 2টা বিল্ডিংয়ে। ওখানে আবার ওদের দেখাশোনা করার জন্য অন্য কেয়ারটেকার রয়েছে, আর একটা 2তলা বিল্ডিং রয়েছে যেটাতে আমার মতো স্টুডেন্ট প্লাস শিক্ষিকাদের থাকার সুব্যবস্থা। সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। এখানে আসার পর এই ইনফরমেশনগুলোই সংরক্ষণ করেছি। আর সবচেয়ে নজর কাড়া বিষয় হচ্ছে পুরো বাড়ি জুড়ে ফুল আর ফুল, পাশে ফুলের বাগানও আছে। ফুল তো আমার অনেক প্রিয়, মনে হচ্ছে বাড়িটাকে যেন সাজিয়েছে আমি আসবো বলে। দারোয়ান চাচার দেখিয়ে দেওয়া রুমে এসে বসার পর থেকে কাউকে দেখতে পাচ্ছি না। শুধু একজন মহিলা এসে বলে গেল, আপনি বসেন একটু, খালাম্মা নামাজ শেষ করে আপনাকে লগে দেখা করব। শম্পা বলে উঠল, আপনার খালাম্মা এই সকাল 10টা বাজে কিসের নামাজ পড়ে? মহিলাটা কিছু না বলে চলে গেছে। এদিকে আম্মু শম্পার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে এরকম প্রশ্ন করাতে আমি শম্পাকে 2টো থাপ্পড় মেরে বললাম, এমন টাইপের চাষতের নামাজ পড়ে হয়তো উনি। চাষতের নামাজের নিয়ম সাধারণ নফল নামাজের মতোই। সূর্য 1/4 উপরে উঠলে গ্রীষ্মকালে 9টা থেকে 10টা, আর শীতকালে 10টা থেকে 11টার সময়ে চাষতের নামাজ পড়তে হয়। শম্পাকে মা মেয়ে মিলে জ্ঞান দিছিলাম। এমন সময় একজন ভদ্রমহিলা রুমে প্রবেশ করে আমাদের সবার উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা, আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না আপা? না না, কিছু মনে করিনি আপা, কি মনে করব? আমার দিকে উদ্দেশ্য করে বলল, এটা বুঝি ইর্তিজা? আম্মু বলল, হ্যাঁ, এটাই আমার মেয়ে ইর্তিজা। এরপর কিছুটা মিনমিনিয়ে বলল, আপনি এত সহজে চিনে ফেললেন যে? আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না। অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে। ভদ্রমহিলা হাসি হাসি মুখে জবাব দিল, আরে কি যে বলেন না আপা, আমার কাছে একটা মেয়ে আসবে আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে কি আর আসতে বলেছি? একটু একটু খোঁজ খবর নিয়েই আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছি। আম্মু যেন কিছুটা সান্ত্বনা পেল ওনার যুক্তিতে। অবশ্য আমিও একটু পেয়েছিলাম। আম্মু আর সেই ভদ্রমহিলা আলাপ করছে এমন সময় আমার ফোনে টুং করে শব্দ হলো। সবার মাঝে বসে আছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম। আর আমি এক মুহূর্তের জন্য যেন জমে যাচ্ছিলাম ফোনের স্ক্রিনে তাকিয়ে। আমার অবস্থাটা শম্পা মনে হয় টের পেল। কিরে, কি হয়েছে? চল তো একটু আড়ালে যাই। আম্মুকে বললাম আমি একটু বাহিরে যাই আম্মু। আম্মু ধমক দিয়ে বলল, বাইরে কই যাবি? চিনিস না জানিস না, বসে থাক চুপ করে। জানতাম একা ছাড়লে এমন করবি, এই জন্যই একা ছাড়ি না, কোথাও সাথে এসেছে। আম্মু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি। ভদ্রমহিলা বলল, আরে আপা, এসব কি বলছেন? মেয়েটা কে? একটু বাইরে যাবে, তাতে কি এমন হয়ে যাবে বলেন তো? আমার মেয়েরা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো। সে তো কলেজে গিয়েছে, ওদেরকে যেতে দেন, কিছু হবে না। আমার বাড়িতে কোনো রকম ভয় নেই। ওনার কথা শুনে আম্মুর উপর কিছুটা রাগ করেই শম্পার হাত ধরে চলে আসলাম বাহিরে। আসার পরই শম্পা লাফিয়ে উঠল, ইর্তু, কি হয়েছে বল বল, তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে? ফোনের স্ক্রিনটা অন করে শম্পার দিকে ধরলাম ফোনটা। সেখানে একটা নাম্বার থেকে টেক্সট আসছে, প্রিয় বিহঙ্গ, যত চাইবে দূরে থাকতে আমি তোমাকে ঠিক ততটাই কাছে টানবো। বাড়ি পছন্দ হয়েছে তো ইর্তু পাখি? শম্পা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এইখানে এনেছে, এটা তার বাড়ি। কি করবি এখন? চুপ কর না একটু। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার জবাব দিব? তোর এই স্বভাবটা আর গেল না। আচ্ছা, নিরিবিলি একটু শান্ত হয়ে বল যে কি করবি? কি আর করব বল। আম্মুকে কিছু বলা যাবে না, কারণ সেদিন তোকে বাসায় নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আম্মু আমার সাথে চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি। আর তুই তো দেখছিসই, আম্মুর চোখ মুখ দেখেই বোঝা যায় যে সে প্রায় রাজি। আর ওই ভদ্রমহিলা বলেছে যে আম্মুকেও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা শুনে তো আম্মু আরো খুশি। এখন যদি আম্মুরে বলি যে চলে যাব, থাকবো না, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তা তো বুঝতেই পারছি। এখন করবিটা কি? আর এত ভয় পাওয়ারই বা কি হলো বলতো? নিশ্চিত ওই ভদ্রমহিলা ওনার মা হবে। দেখ, ওনাকে তো অনেক
ভালো মনে হয়। আর আমিও তো আছি তোর সাথে। তুই তো আমাকে নিয়ে এসেছিস তোর সাথে থাকতে। চিন্তা করে তো কিছু হবে না জানি, যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার তাই হবে। আমিও দেখতে চাই ওই বেয়াদ্দপ ছেলে কি করতে পারে। আর এখন বুঝতে পারছি যে শারমিন আন্টি আমার নাম্বার কোথায় পেল। আম্মুরে তো মানানোর জন্য মিথ্যা বলেছিলাম যে বান্ধবীর থেকে নিয়েছি। আচ্ছা, তুই ওর নম্বর ব্লক করছিস না কেন? তোর মনে হয় শম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি? যতটা নাম্বার দিয়ে নক দিয়েছে সব নাম্বার ব্লক করে দিয়েছি। সে প্রতিবার নতুন নাম্বার দিয়ে টেক্সট করে। এমন বজ্জাত একটা ছেলে কেন যে আমার পেছনে পড়লো। দুনিয়ায় এত মেয়ে থাকতে কি করব এখন? সময়টা গ্রীষ্মকাল, বাহিরে নীলচে আকাশ, উজ্জ্বল প্রখর রোদ্দুর। এখন সকাল সকাল সূর্যের আলো অনেক বেশি প্রখর হয়ে যায়, তাপ বেশি থাকে। আমি আমার ছোট এবং সুন্দর গোছানো রুমটায় বসে আছি। আম্মুকে অনেক মনে পড়ছে। গতকালই আম্মু চলে গেছে। বাড়িওয়ালি আন্টি বলেছে কিছুদিন পর আম্মুরে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। আমি যেন মন খারাপ না করি, কিছু লাগলে যেন ওনাকে জানাই। এগুলো বলেই আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল। এখন আমি আম্মুর আসার অপেক্ষায়, যদিও অপেক্ষা করতে হবে বহুদিন। আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউই নাই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা আমার আম্মুই। এই সব কিছু ভাবতেছিলাম এমন সময় হঠাৎ শম্পা ওয়াশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠল, কি রে ঋতু, কান্না করছিস কেন? আমি অনেকটা ভয় পেলাম ওর চিল্লানোতে। বুকে 2-3 বার ফু দিয়ে বললাম, সমস্যা কি তোর? কই কাচ্ছি আমি? আর এত চিল্লাস কেন সব কিছুতে? একটু আস্তে করে কথা বলা যায় না? আচ্ছা কুল কান্না করিস না, ঠিক আছে। তবে তোর চোখে পানি টলমল করছে তো? আন্টিকে মনে পড়ছে? আমারও তো আমার মাকে মনে পড়ছে, কিন্তু তোর মতো তো ভ্যা ভ্যা করে কাঁদছি না। যাই হোক, মন খারাপ করিস না। তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্মুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। শম্পার কথা শুনে আমি শতভাগ হতবম্ব হলাম। এগুলো কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হবু শাশুড়ি মানে কি? হ্যাঁ, ও মা, বুঝতেছিস না? বাড়িওয়ালি আন্টি তো ইভানের আম্মু। সেটা কি ভুলে গেলি? আর সে শুধু বাড়িওয়ালি না, পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছিস সেটার প্রিন্সিপাল। দেখ শম্পা, উনি আমার প্রিন্সিপাল, আমি এতটুকুই মানি। তুই আর ওসব ফাউল কথা বলে আমাকে রাগিয়ে দিস না প্লিজ। দরজার ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, ইতিজাপু রাগও আছে বুঝি? আমি আর শম্পা দুজনেই দরজার দিকে তাকালাম। ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, মেয়েটা এত সুন্দর, ওর কাছে নিজেকে কাক মনে হচ্ছে। যাই হোক, মেয়েটারে চিনতে পারলাম না, আগে দেখি নাই বলে কথা, চিনব কি করে? ইতিমধ্যেই সে বলে উঠল, ভিতরে আসতে বলবে না? আমি আর শম্পা দুজন একসাথে বলে উঠলাম, হ্যাঁ আসো আসো। সে 1 সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোনায় বসে পড়ল। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো, নিশ্চয় আমাকে চিনতে পারো নাই? পরিচয়টা দিচ্ছি তাহলে। আমি হলাম ইভা মির্জা, মিস্টার সাখওয়াত মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে, আর ইভান মির্জার একমাত্র আদরের। আমার বুকটা কাঁপতেছে ইভার পরিচয় শুনে। জানি না কেন এমন হচ্ছে, হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা। শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বলল, ও আচ্ছা আচ্ছা, তা তোমাকে তো দেখলাম না। আসলে আপু, কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে, তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। আমু বলেছিল তোমাদের কথা, রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে। আর আজকে কলেজে যাব না, সারাদিন তোমাদের সাথে আড্ডা দিব। এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো ইভা, ইতিজা আপু, রাতে সমস্যা হয়নি তো? ঘুম ভালো হয়েছে তো? আমি হাসার চেষ্টা করে মুখে বললাম, না সমস্যা হয়নি তেমন। আর মনে মনে ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে এই মেয়ে এত শিওর হয়ে আমাকে চিনল কিভাবে। আগে তো দেখা হয় নাই আমাদের। আমি যে ইর্তিজা, সে এতটা শিওর কিভাবে হচ্ছে? তাহলে কি? না না, আর ভাবতে পারছি না এসব। এর মধ্যে ইভা বলল, আরে আপু, আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম। আমু পাঠিয়েছে নাস্তা করার জন্য তোমাদের ডাকতে, বলেছে এই 2 দিন তোমাদের মেহমান তোমরা, তারপর থেকে না হয় নিজেরা যা করার করবে। এগুলো বলেই তারা দিল যাওয়ার জন্য, কিন্তু আমার একটু ইচ্ছে করছে না যেতে, ভয় লাগছে কেমন। শম্পা আমাকে বলল, কিরে চল যাই, খিদে পেয়েছে তো?
আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। আমার অবস্থা বুঝতে পেরে ম্যাকি হাসি দিয়ে বলল, কিছু হবে না ইর্তু পাখি, চলো। এখন আমার আরো বেশি বিরক্ত লাগছে। কিচ্ছু করার নাই, যেতে হবে ভেবেই রওনা হলাম। আমাদের বিল্ডিং এর পাশেটাই ওদের বাসা। মাঠের এক পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে ওদের বাসার মেইন রোডে পৌঁছলাম। মেইন রোডে বড় করে লেখা সুখালয়। মনে মনে ভাবছি ভীষণ সুন্দর তো লেখাটা, কিন্তু গতকাল চোখে পড়ে নাই। তবে বাহিরের গেইটে যে ছিল মির্জা ভিলা, ওইটা আবার দেখেছিলাম। পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর। যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে মেইন ডোর পেরিয়ে সেই সুন্দর ড্রয়িং রুমটার দেখা পেলাম। আমি যথাসম্ভব পিঁপড়াদের মতো হাঁটছি। এর মধ্যে ডাইনিং টেবিল থেকে আন্টি বলে উঠল, কি রে, কখন পাঠিয়েছি? এতক্ষণ সময় হলো তোদের? তাড়াতাড়ি আয়। ইভা বলল, এই তো আম্মু চলে এসেছি তো। ইতিমধ্যে ডাইনিং টেবিলে নজর পড়তেই আমি শকড খেয়েছি। আমার পা থেমে গেল আর সামনে এগোতে ইচ্ছে করছে না। শম্পার হাত জাপটে ধরেছি। শম্পায় ব্যথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। ইভান টেবিলের ডান পাশের একটা চেয়ারে বসে এক মনে খাচ্ছে। ওনার দিকে তাকাতেই যেন আমার ভয় হচ্ছে। সেদিন ভার্সিটিতে রাগের মাথায় কি জানি বলে ফেললেন। এখন বা পরে ওনার সামনাসামনি কিছু বলার সাহস আমার হবে বলে মনে হচ্ছে না। ওনারে কেন জানি আমার ভয় লাগে। শম্পাকে মিনমিনিয়ে বলছি, শম্পা কিছু কর প্লিজ। আন্টি ডেকে বলল, ও মা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখনো আসো এদিকে। আমি পাটা একটু পিছিয়ে নিয়ে দৌড় দিব ভাবছি, এমন সময় আন্টি আবার বলে উঠল, এই ইর্তাজা, কি হয়েছে? ওদিকে যাচ্ছ কেন? আমি ভয়ে তোতলাচ্ছি। খেতে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? শম্পা বলল, না মানে আন্টি ওই আর কি, ওর তোতলানো দেখে আন্টি ভেবেছে ওয়াশরুমে যাব, ব্যাস হয়ে গেল। আন্টি বলল, ও আচ্ছা, ওয়াশরুম যাবে? ওই তো বাম দিকে যাও, ওয়াশরুম পেয়ে যাবে। আমি বলে উঠলাম, না আমি ওয়াশরুমে যাব না। শম্পাও সাথে সাথে বলে উঠল, আমিও তো যাব না। আমাদের এই কাহিনীতে সবাই হতবাক হয়ে একজন আরেকজনের চোখাচোখি করছি। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে আমরা কি বোকামিটাই না করে বসলাম। সকলের নীরবতায় ফাটল ভেঙে দিয়ে ইভা জোরে হেসে উঠল। ওর হাসি দেখে আন্টি সহ আমরা সবাই হেসে উঠলাম। আমি একটু লুকিয়ে ইভানের দিকে তাকালাম, সেও হাসছে কিনা দেখার জন্য। দেখলাম সে যথাসম্ভব হাসি লুকিয়ে রেখে খাচ্ছে। আজ ইভা কলেজ যাবে না, আমাদেরও যেতে দিবে না বলে মনস্থির করেছে। আজ সারা দিন তার সাথে আড্ডা আর ঘুরোঘুরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে আমাদের। সকালের নাস্তা খেয়ে চলে আসছি রুমে। আপাতত একটু রেস্ট নিয়ে পরে আড্ডা দেওয়া যাবে, আর রুমটাও একটু ঘুরিয়ে নিতে হবে। এমনিতে তো রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু তাও একটু এদিক সেদিক করে মনের মতো করে নিব। আমি আবার এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ। আর এদিকে আমাদের শম্পা আফা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে মহা ব্যস্ত। তার আবার রুমটুম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। গোয়াল ঘরেও সে গরুর মতো ঘুমোতে পারবে, শুধু পারবে না বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে ঝগড়া করে ঘুমাতে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? ওখানে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তবে তোমার জন্য মন খারাপ হচ্ছে খুব। এতটুকু বলেই থামলাম, কারণ এ মুহূর্তে আম্মুকে যেন আরো বেশি মনে পড়ছে আর কান্না পাচ্ছে। কিন্তু এটা আম্মুরে বুঝতে দেওয়া যাবে না, তাই যথাসম্ভব কান্না গিলে নিয়ে হেসে কথা বলার চেষ্টা করছি। আম্মুও নিজেকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করছে, সেটা বুঝতে পারছি। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, খেয়েছিস তো? কি খেলি? হ্যাঁ আম্মু খেয়েছি। আর জানো, কোহিনুর আন্টি খুব আদর আপ্যায়ন করছে আমাদের। যাক আলহামদুলিল্লাহ, ভদ্রমহিলা খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্যই তো তেমন ভয় পাচ্ছি না। আচ্ছা, তুমি রান্না বান্না করছো তো? ওষুধগুলো খাও তো ঠিকঠাক? আর হ্যাঁ, ঠিকঠাক চলছে সব। আর ওই যে পাশের বাসার সাদিয়া তো প্রায় আসে আমার কাছে, যে শুনেছে তরে খুব সুন্দর বাড়িতে রেখে আসছি, সেই থেকে আস্তে আস্তে আমার কাছে খোঁজ খবর নিচ্ছে, আর বারবার তোর সম্বন্ধে জিজ্ঞাসা করছে, আর বারবার বলছে, খালাম্মা আগামীকালকে গেলে আমাকে নিয়ে যাইও, আমিও যাব ইর্তু আপুকে দেখতে। তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, নিয়ে এসো একবার। ঠিক আছে, আচ্ছা মা, সাবধানে থাকিস।
আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। এই ঋতু আপু চলো, বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে। ইভা এসে চিল্লানো শুরু করলো বৃষ্টিতে ভেজার খুশিতে, কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টি তো আর বৃষ্টি না, তা তো হচ্ছে ঝড়। বাহিরে উকি দিয়ে দেখলাম আকাশের অবস্থা একেবারে অন্ধকার, দেখলেই কেমন ভয় লাগে। নতুন জায়গা, তাই আর বের হতে ইচ্ছে করছে না। কিন্তু কে শোনে কার কথা? ইভা আমাকে আর শম্পাকে কোনো রকমে টেনে হিচড়ে বাহিরে নিয়েই গেল। নীল অন্ধকার আকাশের নিচে 3 জন মানব দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসের স্বাদ নিচ্ছি। ব্যাপারটা খুব বেশি খারাপ না। বাতাসের চারপাশের গাছগাছালা দুলছে, গাছের ফুলগুলোও যেন বাতাসে বাতাসে নেচে উঠছে। হঠাৎ খেয়াল করলাম এক পাশে আম গাছ থেকে গাছের আম পড়ছে। এই দৃশ্য দেখে আমরা তো দিলাম এক দৌড়, ভীষণ আনন্দের সাথে আম কুড়োলাম। আম কুড়োতে কুড়োতে হঠাৎ খেয়াল করলাম কেউ আমাদের দেখছে। হ্যাঁ, ইভান। সে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের দেখছে এক ধ্যানে, আর মিটিমিটি হাসছে। আমি তাকে ভয় পাই আগে থেকেই, জানি না কেন তাকে দেখলেই আমার ভয় লাগে। আর এখন হুট করে তাকে দেখে ভূত দেখার মতো ভয় পেলাম। সামনের দিকে ফিরে শম্পা আর ইভারে খুব করে জোর করতেছি রুমে চলে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতো অনুরোধ করতেছি, চলে আয় প্লিজ, রুমে যাই। কিন্তু কে শুনে কার কথা? ওরা মত্ত ওদের কাজে। রাগে দুঃখে আমি পেছন ফিরে যেই রুমের উদ্দেশ্যে দৌড় দিব ভাবছি, অমনি ইভান আমার পেছনে। আমি ভয়ে কি করব না করব ভেবে পিছপা হতে গিয়েই পড়ে গেলাম ঠাস করে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আর এই ব্যাটার সামনে কেন আমাকে বারবার লজ্জায় পড়তে হয়? উপসাল্লা, উঠায় নাও আমারে। কি লজ্জা, কি লজ্জা! কিরে ঋতু, পড়লি কিভাবে? আমি কিভাবে পড়েছি এটা কি এখন আমি আবার পরে তোমাকে দেখাবো নাকি? বজ্জাত, ওঠা আমাকে। ইভা আর শম্পা আমাকে টেনে তুলল। এদিকে ইভান সাহেব 2 হাত প্যান্টের পকেটে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। এই ঝড়ের মধ্যে সে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে কিছুই হয়নি। না হচ্ছে ঝড়, আর না আমি এখানে পড়ে আছি। ওনার ভাবসাবে এমনটাই মনে হচ্ছে। দুঃখ, কষ্টের, রাগের, লজ্জায় আমি আবারও দৌড় লাগালাম রুমে। শম্পা ওদের সাথে মজা নিয়ে একটু পর আসলো আমার পেছনে পেছনে। ঋতু, যা যা, ফ্রেশ হয়ে আয়। আহারে, মেয়েটা পড়ে গেল। মজা নিয়ে কথাগুলো বলতেছে শম্পা আমাকে। ওর কথা শুনে আমার রাগ একদম মাথায় উঠে গেল। এ যা তো সামনের থেকে সর, ঠং। তখন এত করে বললাম চলে আয়, কিন্তু কে শুনে কার কথা? যা, এখন আসতেছিস কেন? তখন চলে আসলে তো আর আমাকে পড়তে হতো না। ওরে বাবারে, এখন আমাদের দোষ হলো বুঝি? তোরে দৌড়াতে বললো কে? দৌড়াতে গেলি কেন তুই? ওই বেটা ইভানের যত দোষ। এখন আবার তার দোষ? তোর আশেপাশের যারা থাকবে তাদেরই দোষ, আর তোর কোনো দোষই নাই। সে কি বলছে তোকে দৌড়াতে? তাকে দেখলেই তোর দৌড় দিতে হবে কেন? সে কি তোরে খেয়ে ফেলবে? আচ্ছা হয়েছে, যা, বুঝতে পারছি তুই রাজাকার মির্জাফর আমার বন্ধু হয়ে আরেকজনের পক্ষ নিচ্ছিস। আচ্ছা হয়েছে হয়েছে, যা তো ফ্রেশ হয়ে আয়, ভর্তা করে আম খাবো। তুই খা, তোর আম খাবো না আমি। কি রে, একটু চল। কই যাব? ও মা, আম খাবি না? এত কষ্ট করে উষ্টা খেয়ে পড়ে আমগুলো লি। দেখ, মেজাজ খারাপ করিস না আর, যা খা গিয়ে তুই তোর আম, আমি খাবো না। আরে ঋতু পাখি, রাগ করে না প্লিজ। তোকে ছাড়া আমি কিছু করি নাকি বল? আয় না প্লিজ। আচ্ছা, তোকে খেতে হবে না, শুধু আমার সাথে চল। কই যাব? আম তো রুমে বসেই খাওয়া যায়, এটার জন্য আবার অন্য কোথাও কেন যেতে হবে? আরে তুই তো নিরামিষ কেন বলতো? রুমে বসে আম খাবো? বাইরে এত সুন্দর ওয়েদার রেখে ছাদে গিয়ে খাবো আর আড্ডা দেওয়া হবে। সেই একটা সুন্দর ওয়েদার, এখন বৃষ্টির পর ওয়েদার সুন্দর হয়, সেটা বুঝি জানিস না? তোরা আড্ডা দে, যা। আমি গেলে আমাকে আবার লজ্জায় পড়তে হবে। আরে ইভান তো থাকবে না, সে থাকলে তুই লজ্জায় পড়তি নাকি? সে কখনোই থাকে না, তবে চলে আসে পরে। শম্পা জোর করে আমাকে শেষমেশ নিয়েই এলো ছাদে। সত্যি বলতে ছাদের দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর। এত সুন্দর ওয়েদার, আহা শান্তি। এই সুন্দর ওয়েদারে আমার মনটা হুট করেই ভালো হয়ে গেল। হালকা হালকা লাগছে এখন। ছাদের একপাশে শম্পা আর ইভা মিলে আম কেটে প্রস্তুত করছে খাওয়ার জন্য। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পেছনে পুরুষালী কণ্ঠ শুনে চমকিয়ে তাকালাম। ওমা, আবার ইভান!
পৃথিবীতে কঠিন কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আমাদের ইভানের মন বোঝা। তার মুড কখন কেমন থাকে কিংবা থাকবে সেটা মনে হয় সে নিজেও জানে না। ইতিমধ্যেই আমাদের গোমরামুখ ইভান ছাদে এসে ইভা আর শম্পার সাথে হাতে হাত লাগিয়ে আম কাটার কাজে লেগে পড়েছে। একপাশে গুটি সুটি মেরে বসে বসে তাদের কর্মকাণ্ড দেখছে আর মনে মনে ভাবছে এই ইভানের এত এত মুড কিভাবে হয়। মাঝে মাঝে গুন্ডা মাস্তান হয়ে পোলাপানকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে দেখলে মনে হয় তার মতো গম্ভীর লোক দুনিয়ায় আরেকজন পাওয়া যাবে না। এখন আবার দেখছে একেবারে অন্য এক রূপ, যেটা কিচ্ছু না, বাচ্চা সুলভ আচরণ বলা যেতে পারে। দুই গালে দুইটা হাত রেখে এক পাশে বসে এইসবেই ভাবছিলাম আমি। কি রে ঋতু, গালে হাত দিয়ে কি এমন ভাবছিস? জামাই মারা গেছে বুঝি, তোর গালে হাত দিয়ে রেখেছিস কেন? তোর এত এত সমস্যা, ওইগুলোর দিকে একটু নজর দে শম্পারানী, মুখ ভেঙচি মেরে বললাম আমি। কি বললি? কি সমস্যা আমার? এই যে একসাথে এতগুলো প্রশ্ন করিস, কতবার বলেছি তোর এই সমস্যাটা চেঞ্জ কর। তারপর হচ্ছে গালে হাত দিলে জামাই মরা, এটা কেমন লজিক? এসব কুসংস্কার। আরে বাহ, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন রে ঋতু? এমনি এমনি তো বললাম। আচ্ছা যা, তোর জামাই মরা না। এমনি এমনি সব কিছু বলতে নেই। হুট করে ইভা বলে উঠল, আচ্ছা ইতিজা আপু, তোমার পায়ে ব্যথা কমেছে? পড়ে যাওয়ার কথাটা মনে করাতেই আমি আরো বেশি লজ্জা পেয়ে গেলাম। একটু মিনমিনিয়ে বললাম, কমেছে, বেশি ব্যথা লাগে নাই তো। শম্পা মজা নেওয়ার জন্য বলল, আহারে বেচারি, হুটহাট পড়ে যায়, পরেই একদিন তোর হাড়গোড় শক্ত হবে রে। এসব বলেই ওরা হাসতে শুরু করলো, কিন্তু এইখানে হাসার কি এমন হলো আমি সেটাই বুঝতেছি না। কই, আমার তো হাসি পাচ্ছে না, তাহলে ওরা এমনি হাসবে কেন? হাসি থামিয়ে ইভা আর তার ভাই ইভানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাইয়া, তুমি না ইতিজা আপুর সাথেই ছিলা, তো তুমি থাকতে সে পড়ে যায় কিভাবে? একটু ধরতে পারলে না? ইভার কথা শুনে আমি স্তব্ধ হয়ে জড়সড় হয়ে বসে আছি। 2 সেকেন্ড নীরবতার পর ইভান কিছুটা আয়েশ করেই বলে উঠল, ধরতে গেলে ছুতে হতো, হালাল করেই ছুতে চাচ্ছি, হারাম অবস্থায় না। এমনি সে আমাকে গুন্ডা মাস্তান ভেবে বসে আছে। ইভা অবাক নয়নে ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এমন করছো যে তোমাকে ইতিজা আপু গুন্ডা মস্তান ভাবতে গেল? তোমরা কি পূর্ব পরিচিত? এত বেশি বুঝতে নেই বনু, আগে বড় হও তারপর বুঝো। বলে মুচকি হেসে ছাদ থেকে চলে গেল ইভান। এইদিকে বিস্ফোরিত নয়নে সবাই চোখাচোখি করছে। শম্পা পরিবেশ শান্ত করার জন্য বলল, এই বাদ দিতে এসব, চলাম খাই। আমার কার্যদিবস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত ক্লাস করায় বাচ্চাদের। তারপর এখান থেকেই ডিরেক্ট ভার্সিটিতে চলে যাই। ভার্সিটি ক্লাস 9:45 থেকে শুরু হয়। আমি যথাসময়ে উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করি। আজ মঙ্গলবার খুব ভোরে ঘুম থেকে উঠলাম আমি। ফজর নামাজ শেষ করে সুন্দর সকাল উপভোগ করার উদ্দেশ্যে বাহিরে বের হলাম একা। শম্পা এখনো ঘুমিয়েই আছে, তা না হলে তাকে নিয়েই আসা যেত। রুম থেকে বের হলেই মাঠে এসে দেখলাম পুরো মাঠ আর তার আশপাশ একেবারে স্তব্ধ হয়ে আছে। মাঝে মাঝে মৃদু বাতাস ভেসে আসছে অজানা কোনো দিক থেকে। আমি বাগানের কাছে গিয়ে দেখলাম আজ বাগানে একটু বেশি ফুল ফুটেছে। ফুল ভীষণ ভালোবাসি আমি। ফুল ভালোবাসে না এমন কেই বা আছে? আজ বাগানে নতুন ফুলের আগমন যে, এত ফুলের মাঝে এ যেন এক আস্ত একটা গোলাপের তোড়া। তবে সেই তোড়াটা হলো কালো গোলাপের তোড়া, বুঝেছেন সাহেব? জি বুঝেছি সাহেবা, তবে আপনি কি জানেন না কালো গোলাপ খুবই দামি, চাইলেই কিন্তু কেউ তা ছুঁয়ে দেখবে তো দূরে থাক, চোখের দেখাও দেখতে পারে না। তোমার মাঝে আছে পৃথিবীর সম্পূর্ণ স্নিগ্ধতা, তোমার মুখশ্রীতে ছড়িয়ে আছে মুগ্ধতা। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের উপমা। আমি কালো গোলাপি ভালোবাসি প্রিয়তমা। সকালে স্কুল শেষ করেই ভার্সিটি চলে আসি আমি, সাথে শম্পাও আসছে। ক্লাসে এসেই সাবিনা, মিম, আনিকা আর জয়া সহ সবার দেখা পেলাম। প্রিয় বন্ধুদের দেখলে মনটা নিমেষেই ভালো হয়ে যায় জানো আমার। সবাই একসাথে আড্ডা জুড়ে দিয়েছে। এদিকে আমি বসে বসে আনমনে ভাবছি সকালের সেই অপ্রত্যাশিত মুহূর্তের কথা, ইভানের বলা সকালের সেই প্রেমালাপ। অবশ্যই ইভান অল্পভাষী মানব,
সে কথা কম বলে ঠিক, কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেয়। যে বুঝতে পারে সে সফল, আর যে বুঝতে পারে না সে নিঃসন্দেহে ব্যর্থ। কিন্তু আমি ভাবছি ইভান না হয় প্রেমালাপ আরম্ভ করলো, কিন্তু আমি কেন জবাব দিলাম? কেন আমি ফের কিছু বললাম? আমার কাছে এগুলো কেমন একটা অবাস্তব লাগছে, কারণ আমি ইভানকে সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টায় থাকি। নিজের সাথে নিজেই এক প্রকার যুদ্ধ করে আওড়াচ্ছি। এই ছেলেকে আমি পছন্দ করি না, তাই এই ছেলের কোনো কিছুই আমি সহ্য করব না। কোনো রকম জোর করেই মনকে এসব মানতে বাধ্য করছে, কিন্তু আদৌ কি মন এগুলো মানছে? মেয়ে মানুষের মন যে ভীষণ নরম। আমার ভাবনায় ঢিল ছুঁড়ে দিয়ে সাবিনা বলে উঠল, কি ব্যাপার তো, তুই এত কি ভাবছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে কোথাও ফেঁসে গেছিস। কি হয়েছে বলতো? এই হচ্ছে সমস্যা। বন্ধুরা হলো একটা তদন্ত কমিটির সভাপতি। কিছু না হলেও খুঁচিয়ে খুঁচিয়ে কিছু না কিছু বের করেই ফেলবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে শম্পা বলে উঠল, কি ব্যাপার ঋতুরানী, স্বপ্নে ইভান ভাই আসছিল নাকি রে? এই জন্যই তো বলি ঋতু পাখি এত তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমাতে চাই কেন। এখন বুঝলাম, সেই দেশে যে রাজকুমারের সাথে দেখা সাক্ষাৎ হয়। এগুলো বলেই সবাই অট্ট হাসিতে ভেঙে পড়ল। খুব বিরক্ত নিয়ে বললাম, ছি, আস্তাক ফিরুল্লাহ, এইসব কি বাজে কথা বলছিস শ্যাম্পু? ওমা, বাজে কথা বুঝি? কোনটা ভুল বললাম শুনি? আরও সেই রাক্ষসী হাসতে থাকলো ওরা। অবশ্যই বাজে কথা। বাস্তবের মানুষ স্বপ্নে কেন আসবে শুনি? সে তো বাস্তবেই কতবার সাক্ষাৎ দেয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ তাড়াতাড়ি ঘুমানো ভালো। এবং তোর মতো তো বয়ফ্রেন্ড পালি না রাত জেগে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এগুলো বলেই মুখ ভেঙচি মারলাম আমি। এবার সাবিনা, শম্পা আর আমাকে থামিয়ে দিয়ে বলল, এই শোন, তোদের এই পেঁচাল রাখতো। তোরা 2-12 মাস এইভাবে সাপে লেবলে লেগে থাকিস, কিন্তু আবার তোরাই একটা আরেকটাকে ছাড়া চলতে পারিস না। তাই এখন তোদের পেঁচাল রাখ। আর ইর্তিজা, আমাকে বলতো ইভান ভাইকে নিয়ে তোর আসলে সমস্যাটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আজব তো, আমার সমস্যা মানে? আমি কি তোকে একবারও বলেছি তাকে নিয়ে আমার কোনো সমস্যা? না, আমি সেই সমস্যার কথা বলছি না। সমস্যাটা হলো তুই ইভান ভাইকে এত দূর ছাড় করতেছিস কেন? শোন, তোকে ওনার সম্পর্কে বলি। ওনাকে দেখে আসলে ভীষণ সাদামাটা লাগে। ওনার ওপর দেখে ভিতর বোঝার ক্ষমতা সবার আছে বলে আমার মনে হয় না। উনি এলাকার খুব ভদ্র, সুশীল আর স্মার্ট একটা ছেলে। ওনার কারণে এলাকার বখাটে ছেলেগুলো কোনো মেয়েকে উত্ত্যক্ত করতে পারে না। ওই যে তোকে কোন ছেলে কি একটু বলেছে বলে মেরে হসপিটালে পাঠিয়েছে, ওখানে তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে ও সেই একই রকমটাই করতো। মূলত সে এলাকায় থাকলে সব মেয়েরা যেন হাঁপ ছেড়ে বাঁচে, একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সাবিনার বক্তব্য শেষ না হতেই ক্লাসে স্যার চলে আসতেই এখানেই সমাপ্ত হলো। আজকে শুক্রবার, ছুটির দিন। খুব ভোরে আমি ঘুমকে বিদায় দিয়েছি। তবে আজ আর রুম থেকে বের হয়ে সকাল দেখার সাহস হলো না আমার, কারণ আজকে যেহেতু ছুটির দিন, তো ইভানও বাসায় থাকতে পারে বলে শিওর হয়ে আছি আমি। শম্পাকে ডেকে ঘুম থেকে তুলে নামাজ পড়িয়েছি আজ। এখন বসে বসে ঝিমাচ্ছে শম্পা, আর আমি ভাবছি আজ কি রান্না করা যায়। সকল স্টুডেন্টের সাথে আমারও খাবার খাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু আমি রান্নাটা নিজেই করে নিই। আমি যদি স্টুডেন্টদের সাথে খেয়ে নেই, তাহলে শম্পার আবার একা একা খেতে হবে। যেহেতু জবটা শুধু আমার, তাই খাওয়ার অনুমতি শুধু আমার, শম্পার নেই। তাই দুজনে মিলেই রান্না করি। তো রান্নার জোগাড় করব, এমন সময় ইভা আমাদের রুমে এসে ডাকলো, আপু, আম্মু পাঠিয়েছে আমাকে, বলেছে আজকে যেন তোমরা রান্না না করো। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই তোমাদেরও দাওয়াত। রাতেই বলা ছিল, কিন্তু আমি আলসেমি করে আসি নাই। ভাবলাম সকালে বললেই হবে, কিছু মনে করো না। বলেই মেয়েটা হাসলো। সে এমনিতেও প্রায় হেসেই কথা বলে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। এখন সকাল প্রায় 7টা, তাই সকালের নাস্তার ব্যবস্থাটা করলেই হবে। শম্পা ঝিমানো বাদ দিয়ে জিজ্ঞেস করলো, কোন মেহমান আসবে তোমাদের বাসায়? ইভা বলল, একটু আগে সিদ্ধান্ত নিয়েছি, তোমাদেরকে বলবো না যে মেহমান কারা। এটা তোমাদের জন্য